তোমার তো মেডিকেল চিল্লা চিল্লি মাঝে মাঝে দাঁড়াই গেলে বেদে ভালো আছে হ্যাঁ আমরা এটা 40 বছর 84-এ আমরা এটা শুরু হয়েছি। এটা 37 সংখ্যা, সেই হিসাবে সংখ্যার হিসাবে বেশি না, সংখ্যার হিসাবে 40 বছর 37টা সংখ্যা তো বছর একটাও না। কোনো কোনো বছর এরকম হয়েছে যে বাড়িছে 2 বছর বাড়িছে এরকম হয়েছে, কিন্তু আমরা মানে কন্টিনিউ করি আর এখন পর্যন্ত। মাঝখানে ভাবছিলাম যে আর বন্ধ করি, একটা সময় মনে হয় যে আর করতাম, কিন্তু হচ্ছে বড় ব্যাপার যে অনেক আছে মুষ্টিমে হইলেও অনেকেই খবর নেয় যে আমরা কাগজ বন্ধ নেই, কবে বাড়িব। এই যে জায়গাটা যে কাগজটা ভালা একটা অন্যরকম ব্যাপার আছে, তো এই জায়গার থেকেই আমরা একটু উৎসাহ পাইয়া আমরা আবার মানে একটু এন্তু পাই। তো ওই না করি বন্ধ করিলে তো বন্ধ করিল তো এগুলো তো মানে এটা করলে খুব সহজ। ওই জায়গা থেকেই আমরা আবার শুরু করছি। তো আমরা ম্যাগাজিনটার একটা বড় বৈশিষ্ট্য আছে যেটা এটা সমীক্ষা, এটা কোনো কন্টেম্পোরারি বিষয় নিয়ে বা খুবই জরুরি বিষয় নিয়ে আমরা সমীক্ষা এক সময় করছিলাম। এটার লিগেই প্রতিশ্রুত বরাক উপত্যকায় মানে সুনাম অর্জন করছিলাম। যেমন বন্যা সংখ্যা শিলচরে 1985-তে একটা বিশাল বন্যা আছে, অনেক বড় বন্যা আছে। এখানে আমরা সংখ্যাটা এখনো আজকের 22-এর অনেকে এটার জেরেক্স চায় আমার কাছে। আমরা নাই একটা কোনো মতে রাখা হয়েছে, অনেকেই এই সংখ্যাটা চায় এখনো চায়। 22-ও নিচে আমার কাছে আশিস রঞ্জন হাতে কোন সংখ্যাটা 1985-তে যে শিলচরে যে বড় বন্যা হয়েছে আমার সংখ্যাটা মনে হচ্ছে সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তো খুব বড় সংখ্যা আছে না ছোট সংখ্যা, কিন্তু আমরা একটা সার্ভে করা হয়েছে। বন্যাটা হচ্ছে সম্ভবত সেপ্টেম্বর মাসে, অক্টোবরে দুর্গাপূজার আগে। না 2086 এটা হয়েছিল সম্ভবত জুলাই মাসে। ও জুলাই মাসে না, না আসলে প্রতিশোধ কিছু আচ্ছা 86 যেটা পূজার সময় যেটা 86-তে আমরা 85-তে করছিলাম। 84-তে আমরা প্রথম সংখ্যা বাড়িয়েছিল অক্টোবরে, তারপরে আর 85-তে আমরা বন্যার পরে একটা সংখ্যা বাড়াইছি, যেটা পার্থপ্রতিম তখন মানে সম্পাদক আছে, তো অনেকটা সংখ্যা সম্পাদনার সঙ্গে যুক্ত আছে, মানে প্রথম থেকেই আছে। যে আজকে খুব মানে গুরুতর অসুস্থ কলকাতায়, খুবই অসুস্থ দীর্ঘদিন থেকে। এখন মানে এখন তো মানে একদমই খুব বাজে অবস্থা, কথা বলতে পারে না, এরকম অবস্থা। তো এরপরে আমরা আরো অনেক সমীক্ষা করছি, অনেক কিছু অনেক ধরনের সমীক্ষা হয়েছে। ছোট শিলচরের ফুটপাত ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ইটভাটা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এরকম অনেকটা হয়েছে। লাস্ট যেটা একটা সমীক্ষা ঠিক না, আমরা গত সংখ্যাতে 23-এ যেটা করছিলাম, এটা হয়েছিল শিলচর মানে শহরে বরাক উপত্যকা শহরে মধ্যবিত্ত মুসলিম সমাজে সঙ্গীতের চর্চা। এটা ঠিক সমীক্ষা না হওয়া যেত না, এটা হলো অনেকের কাছে হয়েছে যে লেখা দেওয়া এই বিষয়ের উপর তারা অভিমত দেওয়া, তো অনেকেই দিচ্ছেন এটাতে অভিমত। এটা ঠিক আমি সমীক্ষা করি না, এটা একটা মতামত ভিত্তিক একটা ইয়ে করা হয়েছে। এটা অনেকে ইয়ে করছে যে এই জিনিসটা তো আমরা এখানে এই জিনিসটা মানে
টাচ করা হয় না। এই জিনিসটা করা হয়েছে না। যে মধ্যবিত্ত মুসলিম সমাজে সঙ্গীতের চর্চাটা যেমন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা বিরাট ব্যাপার, এবং আমরা অনেকের নামই জানি, আমরা অনেকেরই গান শুনি, এর মধ্যে রাজনা চৌধুরী, বন্যা অদিতি, মহসিন, মিতা হক, আরো অনেকের, এরা তো আমরা ফ্যানই হইতে গেল। কিন্তু আমরা এখানে কিন্তু মুসলিম সমাজে বলাগত মুসলিম সমাজে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের চর্চা তো নাই, প্রায় নাই, আমার জানা মতো তো পাইছি না। পত্রিকাতে তো আমার প্রথম উপন্যাস রজতপুরের পাঁচালীটা বেরিয়েছিল। তো এটাতে এডিটার সম্পাদক পার্থপ্রতিমই ছিলেন। আজকে পার্থপ্রতিম অসুস্থ শোনায় খুবও খারাপ লাগছে। পার্থপ্রতিম ওই আশরাফ আলী সদের যখন শুটিং করেন তখন আমার লগে যোগাযোগ করছেন, এবং ওইখানে যে স্থানীয় কথ্য ভাষা যেটা ওইটা কিছুটা আমিও লিখে দিছি আর কি। এরপরে দীর্ঘদিন যাবৎ প্রতিশ্রুতির লগে আমার সম্পর্ক আছে, এবং বিশেষ করে সুজিতবাবু প্রায় লেখা নেওয়া লাগে আমার তাগদা দিন নেওয়ার সময় লেখা হয় না। তাগদা না দিলে আপনারা তো সবাই বুঝেন, কিছু তাগদা দিলে অনেক সময় লেখা হয়, কিছু তাগদা না দিলে লেখা হয়। তো প্রতিশ্রুতির আজকের সংখ্যাটা যেটা ওপেনিং করা লাগে আমার যে সম্মান প্রদান করছেন, লাগে আমি সবার কাছে ধন্যবাদ জানাই। এবং প্রতিশ্রুতার মতো পত্রিকা, বিশিষ্ট পত্রিকা আসলে অনেক সময় আগে কিছু পত্রিকা বইতে তো বজরপুরতেও অনেক বিশেষ রাহলে হইতে পারবে, বজরপুরতে অঙ্গীকার ম্যাগাজিন বাইর হইতো, অঙ্গীকার বাড়িত, শুধু কবিতা, চিন্তা চিন্তা বাড়িত, ঈশান বাইর হইতো। তো এখন প্রায় বেশিরভাগই এখন বাইর হয় না। এখন এই অবস্থার মধ্যে প্রতিশ্রুতি পত্রিকা যে আছে এবং টিকিয়ে থাকবো, এটা খুবই বড় ব্যাপার। এবং আমরা আশা করি অন্তত লেখালেখি জগত যখন আছে তখন পত্রিকাগুলো না বাঁচিয়ে থাকলে আমরা লেখকেরই কিছু মানে লিখতাম তো পত্রিকা এগুলো বেশি একটা বাঁচিয়ে থাকা দরকার। এবং মুশকিল হয়েছে আজকালকে অনেক পত্রিকা আছে, আগে ধরেন বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন দোকানে পূজা সংখ্যাগুলো পাওয়া যায় তো রাখতো। বদরপুরে আমি দেখছি অনেক লাইব্রেরি আছে, ওরা এই ম্যাগাজিন অথবা এই উপন্যাস গল্প এগুলো রাখতেই চায় না বলে ওটা বিক্রি হয় না। তো তবুও এই মানে আমি আশা করি অন্তত পত্রিকাগুলো বেঁচে থাকবে, অন্তত নতুন প্রজন্ম যারা আছে তারা এগুলো এডিট করার জন্য, বের করার জন্য চেষ্টা করবেন। এগুলো আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। কিছু পত্রিকা বেশিরভাগ লেখালেখি তো ওদের মানে আমরা যেটাকে মানে অ্যাভয়েড করতে চাই, সেগুলো বেশিরভাগ ব্যবসায়িক ভিত্তিতে আসে। নানা রকম মানে ধরেন অশ্লীল সাহিত্য বলে একটা জিনিস আছে, অশ্লীল সাহিত্য ব্যবসায়ী পত্রিকাতে চলে বেশি। তো প্রতিশ্রুত অন্তত আমাদের এদিকে তো বিশেষ অনেক বছরটাই চলছে, এবং আমরা আশা করব যে প্রতিশ্রুতি যারা বের করছেন তারা এটা বন্ধ করবে, এটা চালিয়ে যাবে, এই আমার অনুরোধ। যখন 1984 সালে যখন বাইরে ছিল, তুমি যেটা বললে, আমার সালটা মনে নাই, কিন্তু একটা ঘটনা হয়েছে, আমি তখন শিলচর চাকরি করতাম। শিলচর তো বহুবার চাকরি করছি আমি জীবনে, একদম মানে শুরুর থেকে 4-5 বার আমার পোস্টিং হয়েছে শিলচর, নিজের জায়গার মতো আছে শিলচর আমার কাছে। তো তোর পার্থ গুপ্তর বাড়িতে একদিন একটা আড্ডা হবে, সেখানে তখন কথা হয়েছে যে একটা পত্রিকা বার হইতো, নাম হলো প্রতিশ্রুত। এবং আমার ওখানে মনে আছে আমি একটা চেয়ারও বা চকির বই দিয়েছিলাম, পার্থ প্রতি মৈত্র এখানে দাঁড়াইয়া কথা কর, এখানে আমরা জায়গাটা আছে, প্রথম অবস্থা আমরা এখানেই শুরু। হ্যাঁ, তো কর আর কি যে প্রথম দিকে এটা ত্রৈমাসিক, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কিতা, আস্তে আস্তে অদৃশ্য নেই, হ্যাঁ, মনে আছে কতগুলো তো কইছিলাম আর কি, আমার মনে পড়ে।
কাজে এটা খুব একটা মানে খুব কোইন্সিডেন্ট, যখন পত্রিকাটা বার হয়েছে, হ্যাঁ, তারপরে তো মাঝখানে বহুত কিছু খবর পাইতাম না। তো সুজিত তো বিষয়টারে আগে লিয়া গেছে। আমি যখন হাইলাকান্দি আসতাম সুজিত পত্রিকাটা লইয়া আমার কাছে দিত, করিমগঞ্জও পাইছি। ওইভাবে তো নিজের একটা মায়া পড়ে যায় পত্রিকার। এখনটা মনে হয় যে সত্যি এত কষ্ট করে পত্রিকা করে, যেটা কইলো যে আমরা কিছু করি, সত্যি কিছু করি না। মনে হয় যে 5টা কপি যদি বিক্রি করতাম বা এইটুকু করা। ও অন্যভাবে কইতে আপত্তি নেই, অন্যভাবে অফার দিয়া দেখছি, সেই অফার নিতে রাজি না। এ বলছে না না, এটা কিছু লাগতো না, পারলে একটা লেখা দিন বা হঠাৎ পত্রিকা বেশি হবে না, কিছু লাগতো না। এই যে ডেডিকেশন, এই জিনিসটা তো সত্যি মানে এভাবে অর্গানাইজ করা হঠাৎ কঠিন আজকের দিনে। এগুলো তো ভালো লাগে। আর এবারের যে সংখ্যাটা হয়েছে টান, একটা বিশাল গল্প আছে, আগেই খবর পাইছি, বড় গল্প আছে। এবং আরেকটা যেটা হয়েছে, যেটা আমি একটু কইলেই আর কি, যে পার্থপ্রতিম মৈত্রের একটা কবিতার বই নিয়ে আলোচনা, যেটা ওটা আমার কাছে খবর লেগে গেছিল। তো যেটা হয় সবসময় আমরা খোলাখুলি করি। আমার কাজ শুরু করার আগে আমি সবসময় মনে হয় পারতাম না, যে কোনো কাজ শুরু করার আগে আমার প্রথম রিয়েকশন হলে যাবো তুমি ফার্স্টে কেমন করতে, বিরাট কাজ। এবং তখন আমি খুব মানে তারা কইছি মানে মনটা ভালো আছে না, তার মধ্যে কাজটা শুরু করা গেল এবং লেখা হইল, এটার মধ্যে দেওয়া গেছে। এবং এটা তো মনে হয় যে সত্যি পার্থ যে এই জিনিসটা তার কাছে গিয়ে পৌঁছা দরকার, দেখুক এটা সুস্থতা হোক, আমাদের চাইবার পার্থ সুস্থ হতে হবে। আসলে কিটা হয়, আমরা সেরকম বোধহয় মনেও করি না, তো ভাবিও না, কিন্তু যখনই পুরানা কথাগুলি মনে হয় তখন তো মনে হয় যে সত্যি এত আগের 40 বছর আগের, 45 বছর আগের, এগুলো একটু অপ্রাসঙ্গিক শুনে আমি কিরকম মানে রেকর্ড করা ব্যাপার নাই। যেমন আমি মনে আছে বোধহয় 87-এ আমি তখন তুরা যেতাম। আচ্ছা আমার তো বিয়ে হয়ে গেছে গিয়ে, আমি রাখি আমি তুরা যেতাম। আইসি তো মধুপুর স্টেশনও, আর তখন যেরকম আসিল আর কি, কোনো প্ল্যানিং বলতে কিছু আসিল না, ওটা পয়সাও থাকতো কম, প্ল্যানিংও কিছু থাকতো না, এরকম একটা অবস্থা। মধুপুর স্টেশন এসে দিয়া তো ভাবছি যে তো ওই যে রিজার্ভেশন যাওয়া যায়, যে ব্যাপার টু টায়ার আসি, টু টায়ার বাবার কোনো ব্যবস্থা নাই আর। তো শান্তনু ভট্টাচার্য প্রথম চাকরি পাইয়া 300 যায়, কমলদারা আছে, কমলদার তুমি এক কাম করো, শান্তনুর লোকে যাও, হ্যাঁ শান্তনুর লোকে যাও গিয়া, তো রাত্রিবেলা শান্তনুর সঙ্গে ওই উপরে বইয়া, আমার পা একদিকে তার মাথা একদিকে, হ্যাঁ ব্রাহ্মণের গায়ে পাও গিয়ে লাগে না আমার, এই অবস্থার মধ্যে গেলাম আর কি। তার সঙ্গে এইসব জিনিসগুলি মনে পড়ে, এইসব জিনিসগুলি সত্যি মনে পড়ে আগের দিনের কথা। যখন প্রথম বাড়িছে, আমি প্রথম সংখ্যাটা পড়ছি না, সেকেন্ড সংখ্যা তখন তো আমি থাকতাম না, বরাকবিলের লোক আমার এরকম কোনো যোগাযোগও আছে না। আমার সৌমিত্র বসে হঠাৎ করলো যে একটা অদ্ভুত জিনিস তোরে পড়াই, ওই আপনার ইয়ের সামনে দেবদূত পয়েন্টে পড়া। তো সে তার ইয়ের থেকে তখন সাইকেল চালাইতো, সাইকেলের ইয়ের থেকে আমারে দিল প্রতিশ্রুতির দ্বিতীয় সংখ্যা সম্বোধন সুজিত, নন ফিকশন যেটা। আমার পড়িয়ে না নেই, মাথা সাথে খারাপ হয়েছে, কম বয়স না নেই, তবে এই বিষয়টা এত দুর্দান্ত পাবাইলো আমারে। এরপর থেকে মানে প্রতিশ্রুত পত্রিকা, আমি 2টা পত্রিকা নিতাম বরাকবেলি থেকে পোস্টে, একটা এটা অবশ্য আমার যোগাযোগ হয়ে যেত, সৌমিত্র আমার দিত, তখন তার লগে বন্ধুত্ব হয়েছে, সৌমিত্র আমার বন্ধু তখন। আর সাহিত্য, তো সাহিত্য এবং প্রতিশ্রুতের ব্যাপারটা একেবারে আলাদা ঘরানা, এবং তারা প্রতিশ্রুত গোষ্ঠীর সবসময় একটা স্থানিক ওইও একটা বড় এনলার্জ মানে ক্যানভাসের জিনিসগুলোর ধরতো। এটা সাহিত্যের মধ্যে অনেকটা অন্য, নারায়ণ গঙ্গোপাধ্যায় আরও এরকম অনেক লেখা থাকতো, যদিও মানে সাহিত্যের অবদানটা আমরা একদম অস্বীকার করতে পারি না। তো প্রতিশ্রুতির হ্যাঁ আচ্ছা, আর প্রতিশ্রুতির সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রতিশ্রুতের যে সম্পাদকীয়, ইভেন আজকের দিনেও সম্পাদকীয়টা একদম অসাধারণ। তার ভাষার থেকে শুরু করিয়া ভাবনার যে জগৎটা, এটা অসাধারণ, এটার কোনো তুলনা নাই। মানে রাহুল রেহালভাগে আমরা সবই খুঁজি যে এটা, কিন্তু এটা সমগোত্রীয় বা সমকক্ষ যে কোনোভাবেই কই, এটার কোনো তুলনা নাই। এইরকম বাংলা ভাষা যারা লিখতে পারে তার কাছে বোর্ডটাই আশা করা যেতে পারে। এটা দুজনের নাম কইমো এই ক্ষেত্রে, সম্পাদকতে যে এখানে হলো পার্থপ্রতিম মৈত্র আর এখানে হলো পরম ভট্টাচার্য, সম্পাদক তারা দুজনেই। এবং শুরু থেকে এই সম্পাদকীয়, হ্যাঁ এবং এই সম্পাদকীয় ব্যাপারটা অত বিশাল একটা মানে ক্যানভাসটা ধরতো,
ধরুন বছরে 2বারই বার হইলো বা একবারই বার হইলো, কিন্তু একটা বিরাট সময়ের ধরতো এবং আর্থসামাজিক দৃষ্টিভঙ্গিটাও খুব স্বচ্ছ জায়গার থেকে ধরা হইতো। এটা আজকেও ধরা হয়। আর এক্সপেরিমেন্টাল লেখা অনেক ছাপা হয়েছে, যেটা সুজিত্রে আমি কইছি, এটা অন্যান্য সমস্যা আছে, অন্যান্য ফ্যাক্টর কাজ করে। এই এক্সপেরিমেন্টাল লেখা কিন্তু সবচেয়ে বেশি যদি কোনো পত্রিকায় হয়ে থাকে বরাক ভ্যালিতে, তাইলে এইখানে হয়েছে। প্রকাশক প্রকাশক এবং মানে প্রতিষ্ঠানের প্রথম থেকে যারা আছে এর মধ্যে আমরা 3 জন এখন আছি। প্রণব ভট্টাচার্য, কমলদা, আমি। বাকিরা অনেকেই আছে কিন্তু ফিজিক্যালি নাই বা ফিজিক্যালি নাই। আজকে আমাদের খুব ভীষণ ভালো লাগতেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বলেছি আর কি, যে আজকে বদরুজ্জামান চৌধুরী বাড়ি এত একটা বাড়ির সামনে উনি আজকে এই বইটার আজকের ম্যাগাজিনটা বা উৎসব বইটা উনি উদ্বোধন করছেন আর কি। এটা তো জাস্ট যদিও পরিকল্পনা বোধহয় সুজিতেরই ছিল আর কি, এবং আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনি এটা করলেন আর দিলেন, যে সেই জন্য আমি আমরা খুশি। পত্রিকা থাকাই আমার আপনাদের সঙ্গে যে সম্পর্ক আমার আসলে লেখালেখির মাধ্যমে এবং পত্রিকার মাধ্যমে হয়েছে। হ্যাঁ, পত্রিকা যদি না থাকতো, লেখালেখি না থাকতো, তাহলে হয়তো আপনাদের সঙ্গে আমার পরিচয় হতো। এতেও আমি আপনাদের কাছে শুরু থেকে যারা নন ফিকশনের জায়গাটা ধরতো, এটা সত্যি কথা। একেবারে নন ফিকশন করতে 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 একটা সময় যে নন ফিকশনের জায়গা থেকে সরে আসলেও কিছু না কিছু জায়গা থেকে ওই যেটা গত ইস্যুতেও বেরিয়েছিল যে আমাদের এই অঞ্চলের মুসলিমদের মধ্যে সাহিত্য, এবারও কিন্তু একটা আর্টিকেল আছে যেটা সারা ভারতবর্ষের জন্য এটা প্রযোজ্য। কেমন আছেন আমাদের চতুর্থ স্তম্ভের প্রধান কারিগর, এই যে সাংবাদিকদের যে অবস্থানটা নিয়ে, এই যে অবস্থানটা নিয়ে যে লেখাটা, এই লেখার সাহস আমার মনে হয় একমাত্র প্রতিষ্ঠানগুলোই করতে পারলো। নাহলে এই লেখাটাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় করার প্রোগ্রাম করেছিলাম। আমরা তখন ভাবলাম যে না, এটাকে দলিল হিসাবে থাকুক, যে লেখাটার আমি কথা মূলত বলছি, যেটাতে দলিল হিসাবে থাকলো, যে হয়তো আমরা কোনো কিছু করতে পারলাম কি পারলাম না সেটা জানি না, যাতে ভবিষ্যতের প্রজন্মরা এই কাজটা অন্তত করতে পারে যে সাংবাদিকরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করার সময় সাংবাদিকদের সামনে এসে ফটোশ্যুট করে খবরের কাগজে আমার ছবিটা যাতে আসে, আমার নামটা যাতে আসে, এবং আমরা সাংবাদিকরা এটাও বলে থাকি যে আমাদের ঘটনাটা যেন প্রথম পেজে নিয়ে আসা হয়। এই যে এত আবদার করি এবং তারা তাদের যেভাবে পারে তারা করে, তারা কোন জায়গায় বেঁচে আছে, তারা কোন জায়গায় থাকে এখন, সেটা ভাবতেই আমাদের কিরকম আশ্চর্য লাগে। এই ঘটনাগুলো যে শিলচরের যারা সাহিত্য সংস্কৃতির বা বুদ্ধিজীবী বা যারা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকেন, তারা যে জানে না তা না, কিন্তু কেউ মুখ খুলে একটি কথাও কিন্তু সেই সাংবাদিকদের সব নিয়ে কেউ বলেন। আজকে প্রতিষ্ঠা সেটাকে বের করে আবার করে দিল যে আপনারা পড়ুন এবং দেখুন কিছু করা যায়। মানুষ আলাদা না, এরা লাগে যে আমি যুক্ত আছি নিজের ভাল লাগে না। আর এখনো যে মেইন কমল চক্রবর্তী, সুজিত, পরম, একটা নাম ওরকম প্রতিশ্রুত লোক একসঙ্গে সিদ্ধার্থ লাহিড়ি আমরা যুক্ত আছি, এটা আমি একটু করি। আর ওই যে বদরপুর থেকে পত্রিকা বাইরে হয়ে যে গল্প একটু শুরু হয়েছিল, আমার জানা মতো মেঘদূত কই একটা পত্রিকা বদরপুর করেছিল, সম্ভবত ওইটাই বদরপুরের প্রথম ম্যাগাজিন। ও মেঘদূতে আমার বাবার লেখা কবিতা আমি পড়েছি। এটা প্রকাশক আসলো সাধন বেকারি নাকি বেকারি, এটা আসলো ওইটা আসলো প্রকাশক। কোন খাল মানে এই খালটা আমার অত বড় খাল তো আমি মানে কোনো মতে মনে আছে 15 আগস্ট মানে এটা স্বাধীনতা সংখ্যা বা কিছু আমার বাবার লেখা একটা ছোট কবিতা আমি পড়েছি। কৃষ্ণজন রায় কর্মকারের ঘর থেকে গিয়ে আনছি ম্যাগাজিনটা। তো আমার কাছে মনে হয় মানে এই ইতিহাসটা আমরা জানা দরকার। খুব সম্ভব যে মেঘদূত প্রথম পত্রিকা, এরপরে তো এক সময় আমি নিজের আবার খুব পাপিও মনে হয় মাত্র 2 সংখ্যা বাইরে শেষ হয়ে গেছে, কিন্তু নিজের জন্যও মনে হয় যে এক সময় আমি প্রয়াস করে একটা পত্রিকা আমরা করলাম, যেটা বদরুজ্জামান চৌধুরী হয় ঝিনুকের চিন্তা, অঙ্গীকার, যে প্রয়াসে এটা ম্যাগাজিন প্রায় ভিক্ষা করে বাইর করা হয়, ওইটার মধ্যে একটা উপন্যাস বাইর করার সাহস। এখন তো এটা এই বয়সে নিশ্চয়ই হইতো না, ওই বয়সে হয়েছে। বদরুজ্জামান চৌধুরীর দর্শন ভালো উপন্যাস করছে,
যেটা অনেক কথাও শোনা যায়। এর আগে আরেকটা আছে প্রদীপ রায়, অরূপ বিনা। অরূপ বিনা, এটা তো আমার, আমি এক সময় লেখছি, তো লেখছি মানে আমার জীবনের প্রথম এবং সম্ভবত শেষ কথা। মোটামুটি আমরা দেখতাম, তার মাঝে আচ্ছা। আমি লিডার আপনি ইয়েতে লিখতেন না, খ বা খতে লিখছেন? আর ভাবতে ভালো লাগে যে আমার এক কথা সময় ক্ষমতা আছে। প্রতিশ্রুত এক সময় ছোড়া লেখছি, গল্প বলেছিলেন আমার ছোড়া ওতে সবাই একটা গল্প বাড়াইছিল। বিষয়টা। সমকালে আমাদের কমলদা হইব, কমলদায় না শুনলে হইব, কমলদায় জানে তো না না হ্যাঁ তো ভালো লাগে আর কি, যে প্রতিশ্রুত একদিন আমি ছোড়া লেখছি, এটা প্রতিশ্রুতর বন্ধুরা তাকাই লেখছি না কোনোদিন ছোড়াকার আছে। হ্যাঁ, অরূপ বিনা যেটা তাই কইলে এটা আমার জীবনের প্রথম গল্প লেখার জায়গা। তো আমি মনে হতাম গল্প লেখলে বুঝে ঠিকানাও লেখা লাগে, ও বয়স গল্প লেখার জায়গা। যাই হোক ভালো লাগে, আমার ও প্রতিশ্রুতি এখনও আছে, মানে আমি দীর্ঘদিন থেকে আছি, ওটা ভাবতে খুব ভালো লাগে। না পোয়ার কিটা আছে প্রতিশ্রুতি হলো মানে এমন পত্রিকা যেটা মানে আমার ক্ষেত্রে আর কি যখন শুরু করি আর কি শেষ না করে মানে ইয়ে দম লইতাম পারি না মানে কত সময় শেষ হইব খালি ওইটার চিন্তাটা মানে এটা মানে রেকর্ড আমার রেকর্ড যে সবচেয়ে দ্রুত পাঠ করতাম পারি হয়তো প্রতিশ্রুতি মানে শুরু করলে আমি সবের আগে শেষ করি আর অন্য পত্রিকা ওই যে আইটাই তো গল্প করছি মানে বিশেষ করে এখনের যে ইয়েগুলো আর কি মানে পড়তে আর ইচ্ছে করে না গল্প বললে মনে হয় কিতা পড়ি আর গতবার এইরকম হয়েছে কোন সংখ্যাতে এরকম বাইর পড়ছে গ্রামের কথা গ্রামের ডেসক্রিপশন দিছে কিন্তু আমার পড়ে মনে হয়েছে যে লেখছে সে কোনোদিন গ্রামে থাকা তো দূরের কথা গ্রামে গেছেও না এরকম আর কি মানে এরকম লাগে অদ্ভুত একটা গ্রামের ডেসক্রিপশন কারণ আমরা তো গ্রামে পড়েছি অ্যাটলিস্ট তো গ্রামের মানে পরিবেশটা কীরকম থাকে বুঝতাম পারি মানে এইরকম লেখা আর কি কিন্তু এই ক্ষেত্রে প্রতিশ্রুত মানে সত্যিই ব্যতিক্রমী আর প্রতিশ্রুতের লগে যারা জড়িত সবরেই কম বেশি চিনি এর লেগেই মানে মনে হয় যারা আচ্ছা ঠিক আছে বন্ধুরা থাকলো এখানে আমিও থাকলাম একটু আড্ডা মারলাম ওইটাই আর আমার এমনি আলাদা কিছু নাই যে আমার লেখালেখিও কিছু নাই পড়তে ভালো লাগে পড়ি বেশ অতটুকু